Good afternoon, dear. Continue. Good afternoon, dear students. How are you? I hope you are well, safe, and sound at your home. For COVID-19, not only our school but also all the educational institutions all over the Bangladesh and all over the world are closed. But our honorable principal sir is continuing your studies through online class. I welcome you in my online class, dear students. Today I will teach class 4 English second paper, topics basic English. Dear students, let's go to our lesson. Dear students, I am MD Shahidul Islam, senior English teacher, Ahmed Bawani Academy. Dear students, today I will teach you an important topic which is very important for your life. This topic is basic English. Welcome, dear students, in my class 4, subject English second paper, topic basic English. Basic English means বলতে এমন কিছু চ্যাপ্টারকে বোঝায়, এমন কিছু অধ্যায়কে বোঝায় যে অধ্যায়গুলো তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বেসিক ইংলিশ বলতে আমি যে জিনিসগুলো তোমাদের আজকে শেখাবো সেগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে পরে আমি আশা করি তোমাদের সারা জীবন এটা তোমাদের উপকারে আসবে। লেটস গো টু আওয়ার লেসন। What is language? At the beginning of my teaching, I will teach you about what is language. The meaningful and logical sound of our mouth which are used to express a sense is called language. I am going to translate it in Bengali. অর্থবহ এবং যুক্তিসঙ্গতপূর্ণ শব্দসমূহ যাহা আমরা মুখ থেকে কোনো ধারণা প্রকাশ করার জন্য প্রকাশ করি তাহাকে বলে ভাষা। অর্থাৎ কোনো ধারণা প্রকাশ করার জন্য যখন আমরা কোনো অর্থবহ এবং যুক্তিসঙ্গত শব্দ উচ্চারণ করি আমাদের মুখ দ্বারা তখন উহাকে ভাষা বলে। এখন আমাদের মুখ দ্বারা যদি কোনো শব্দ উচ্চারিত হয় এবং সেটা যদি মিনিংফুল না হয় তাহলে পরে কিন্তু সেটা ভাষা হবে না। যেমন গাছ একটি শব্দ, এটা মিনিংফুল, এটা শব্দ। কিন্তু যদি কেউ বলে গাছকে উল্টিয়ে বলে সগা, এটা কিন্তু শব্দ না, অর্থাৎ এটার কোনো অর্থ নেই। তাহলে পরে আমাদের মুখ থেকে যদি কোনো ধ্বনি উচ্চারিত হয় হলেই যে সেটা শব্দ হবে তা নয়, সে শব্দটা অবশ্যই মিনিংফুল হতে হবে। এরপর আছে লজিক্যাল সাউন্ড। আমি যে শব্দটি বলবো সেটা একটি যুক্তিসঙ্গত শব্দ হতে হবে। এটা অযৌক্তিক একটা কথা বললাম সে শব্দটাও কিন্তু ভাষা হবে না। ভাষা হতে হলে সে শব্দটা অবশ্যই অর্থবহ হতে হবে এবং সাথে সাথে সেটা যুক্তিসঙ্গত হতে হবে। যেমন আমি যদি ওইভাবে আগের মতোই বলি, বাংলায় বলি গাছ একটি শব্দ এবং অর্থবহ, কিন্তু এটাকে যদি ঘুরিয়ে বলা হয় গাছ ছগা তাহলেও কিন্তু সে শব্দ না, কারণ তার লজিক্যাল নেই। লজিক্যালি সে তাকে সংগ্রহ করতে পারে, লজিক্যালি সে অর্থ প্রকাশ করতে পারে না, তার কোনো অর্থ নেই, কাজে এটাও শব্দ হবে না। এরকম কোনো শব্দ যদি অর্থবহ হয়, মিনিংফুল হয় এবং লজিক্যাল হয়, যুক্তিসঙ্গত হয়, ওই জাতীয় সাউন্ড যখন আমরা মুখ থেকে উচ্চারণ করব আমাদের কোনো ধারণা পরিষ্কার করার জন্য, ধারণা প্রকাশ করার জন্য, তাহলে পরে সেটা হবে ল্যাঙ্গুয়েজ। এমনিভাবে আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা যখন আমাদের ভাষা হলো বাংলা, এরকম যারা ইংরেজ তাদের ভাষা ইংরেজি, এরকম যেন ফরাসি তাদের ভাষা ফার্সি, এরকম বিভিন্ন জাতির নিজস্ব ভাষা রয়েছে। যেই ভাষায় কথা বলে তার জন্য সেইটাই তার ভাষা। এখন বিভিন্ন স্টেটে বিভিন্ন একাধিক ভাষা প্রচলিত থাকে। যখন কোনো জাতি তার নিজস্ব ভাষায় কথা বলে সেটা তার ওন ল্যাঙ্গুয়েজ, নিজস্ব ভাষা। যেমন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো বিভিন্ন রাষ্ট্রে একাধিক ভাষা প্রচলিত থাকে, ওই জাতি নিজের যে ভাষাটা সেটা সে ব্যবহার করে, এরপর সে আরও একটি ভাষাকে তারা ব্যবহার করে, সেই ভাষাটি তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের দেশে অনেক উপজাতিরা আছে তারা নিজস্ব ভাষায়ও কথা বলে, সাথে সাথে আমাদের মতো ওরা বাংলায়ও কথা বলে, ওদের জন্য বাংলা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর ওরা যে নিজস্ব একটি উপজাতীয় ভাষা ব্যবহার করে সে ভাষাটি ওদের জন্য মাদার টাং বা ওন ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা আবার অন্য একটি ভাষা ব্যবহার করি বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপনের জন্য, যোগাযোগ রক্ষার জন্য, সেটা হলো ফরেন ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের বাংলাদেশে ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। এখন আমাদের জন্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু যারা ইংলিশ তাদের জন্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ নয়, ওটা তাদের জন্য মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং অথবা নিজস্ব ল্যাঙ্গুয়েজ বা নিজস্ব ভাষা। এমনিভাবে একটা রাষ্ট্রে একাধিক ভাষা প্রচলিত থাকে, যেই ভাষা দিয়ে ওই জাতি
কথা বলে নিজস্ব ভাষা হিসেবে সেটা তার মাদার ল্যাঙ্গুয়েজ। এরপর যদি সে অন্য একটি ভাষাকে সেই দেশে বসবাস করে অবস্থায় তার বাহ্যিক জীবনে, কর্মজীবনে কাজে লাগায়, সেটা তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপর যদি আমরা বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আরও একটি ভাষাকে ব্যবহার করি, সেটা হলো ফরেন ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশে মোটামুটি 3টা ভাষা প্রচলিত। আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের জন্য বাংলা হলো মাতৃভাষা বাংলা। এরপরে যারা উপজাতি, ওদের জন্য ওদের নিজস্ব ভাষায় ওরা কথা বলে, ওদের একটা ওন ল্যাঙ্গুয়েজ রয়েছে যে ভাষাটা সাধারণত সচরাচর আমরা বুঝি না, ওটা ওদের মাতৃভাষা। এরপর ওরা যখন আমাদের সাথে বাংলায় কথা বলে, ওরা আমাদের মতোই বাংলা ভাষা ব্যবহার করে, এটা ওদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর আমরা যখন বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করি এবং অফিসিয়ালি কোনো কাজে আমরা যখন ইংলিশ ব্যবহার করি, সেটা আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এমনিভাবে আমরা যখন কথা বলবো, সেই কথাটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, তাহলে পরে সেটা একটি ভাষা হবে। যেমন এখানে এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ, হি ইটস অ্যান আপেল, সে একটি আপেল খায়, এটা একটি পূর্ণাঙ্গ কথা, এটার ভাষা। দ্বিতীয় লাইনে আসছে, সেকেন্ড লাইন, উই লিভ ইন হাউস, আমরা ঘরে বাস করি, এটাও একটা পূর্ণাঙ্গ কথা, তাহলে পরে একটা ভাষা হবে। এবার সে রানা ইজ এ স্টুডেন্ট, রানা একজন ছাত্র, এখানে একটা পরিপূর্ণ কথা শেষ হয়েছে, তাহলে পরে এটাও ভাষা। এখন একটা ভাষার 3টা বৈশিষ্ট্য থাকবে, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। অর্থাৎ আমি একটি কথা বলবো, বলার পরে আমার আরেকটি কথা শোনার যে একটা ইচ্ছা, সেটা হলো আকাঙ্ক্ষা, ডিমান্ড। এরপরে যেমন হি ইটস যদি বলা হয়, এরপর সে জানতে চাবে সে খায়, কী খায়। যখন আমরা বলবো অ্যান আপেল, তখন কিন্তু তার কথাটা পরিষ্কার হয়ে গেল, অ্যান আপেল। এরকম যখন আমি একটা কথা পূর্ণাঙ্গ বলতে পারবো, তাহলে সেটা আমার ভাষা হবে। কিন্তু হি ইটস, সে খায়, এই পর্যন্ত বলে যদি আমি থেমে যাই, তাহলে কিন্তু আমার ভাষা হলো না, আমার কথা পরিপূর্ণ হলো না, এটা ল্যাঙ্গুয়েজ নয়। ল্যাঙ্গুয়েজ তখন হবে যখন ওই কথাটা দ্বারা আমার অভিব্যক্তি, আমার ভাব, আমার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। এরপরে আমি যখন বলবো হি ইটস অ্যান আপেল, এই কথা বললে আমার ভাষাটা পূর্ণ হবে। তো একটা ভাষার 3টে বৈশিষ্ট্য থাকবে একটা। আবার একটি ভাষার ফিটনেস, অর্থাৎ একটি শব্দ কোন শব্দটি সে ভাষায় ব্যবহার করার যোগ্য, সেইটা হলো তার ফিটনেস। যখন আমি যদি বলি যে গরু আকাশে উড়ে, এটা অযৌক্তিক কথা, গরু আকাশে উঠতে পারে না, ওরা শব্দটা এই বাক্যে ফিট নেই। তার মানে এই বাক্যে এই ফিটনেস, ওরা শব্দটার কোনো ফিটনেস নেই। তাহলে পরে একটা ভাষা যদি আমি বলি, তাহলে ওখানে যে শব্দগুলো ব্যবহৃত হবে, সেই শব্দগুলোর যোগ্যতা থাকবে, অর্থাৎ সে বসার উপযোগী থাকবে, ফিটনেস থাকবে। তারপর আকাঙ্ক্ষা থাকবে, অর্থাৎ আমি একটা কথা বলার পর আমি কি বলতে চাচ্ছি, আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমি কি একটা এলিমেন্টস দিলে আমার বাক্যটা শেষ হবে, পরিপূর্ণ হবে, আমার কথাটা সংশোধন হবে, সেটা হলো আকাঙ্ক্ষা বা ডিমান্ড। এরপর আরেকটা হলো ফিটনেস, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, পূর্বপর অবস্থান, অর্থাৎ প্রপার সিকোয়েন্স, অর্থাৎ কোন অর্ডের পরে, প্রপার অ্যারেঞ্জমেন্ট, কোন অর্ডের পরে কোন অর্ডটা ব্যবহার করলে আমার কথাটি পরিপূর্ণ হবে, সেটা একটা ভাষা। এখন যদি এখানে একটি বাক্য 3 নম্বরে, রানা ইজ এ স্টুডেন্ট, রানা একজন ছাত্র, এটার বাংলা অর্থ হলো রানা একজন ছাত্র। যদি এখন আমরা এটা এভাবেও বলি দেখি রানা ছাত্র একজন হয়, এটা কিন্তু ভাষা হবে না, তাহলে পরে এটার অ্যারেঞ্জমেন্ট সঠিক হলো না। তো কতগুলো শব্দ এক জায়গায় বসার উপযোগী হলেই হবে না, কতগুলো শব্দ এক জায়গায় বসালেই হবে না, সেই শব্দগুলো সেটা রিঅ্যারেঞ্জটাও সঠিক হতে হবে, সেটা অ্যারেঞ্জমেন্টটাও সঠিক থাকবে, সেটা সিকোয়েন্সটা সঠিক হতে, অর্থাৎ কোন শব্দের পর কোন শব্দটা বসালে সেটা একটা পূর্ণাঙ্গ কথা হবে, সেইভাবে যদি আমরা শব্দগুলো বসাতে পারি, তাহলে পরে সেটা ভাষা হবে। রানা ইজ এ স্টুডেন্ট, এইখানে এটার বাংলা অর্থ হলো রানা একজন ছাত্র, এই কথাটা সঠিক। যদি এখন কেউ বলে রানা ছাত্র একজন হয়, এরকম যদি বলে, শব্দ কিন্তু ঠিক আছে, কিন্তু তার অ্যারেঞ্জমেন্ট সঠিক হলো না, অর্থাৎ তার সিকোয়েন্স সঠিক হলো না, তার মিলানো সঠিক হলো না, তাহলেও সেটা ভাষা হবে না। তাহলে পরে ভাষার আমরা 3টে বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর হলো আকাঙ্ক্ষা, অর্থাৎ কোন শব্দের পর আমি কোন শব্দ জানতে চাই, শুনতে চাই, কোন শব্দটি ব্যবহার করলে আমার অর্থটা স্বয়ংসম্পূর্ণ হবে, সেই শব্দটা ব্যবহার করতে হবে, সেটাকে বলা হয় ডিমান্ড, মানে আকাঙ্ক্ষা। এরপরে ফিটনেস, অর্থাৎ যেই শব্দটি ওই বাক্যটাতে বসার উপযোগী, সেই শব্দটি বসাতে হবে, তাহলে পরে সে তার ফিটনেস পেল। যেমন একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে গরু আকাশে উড়ে, এটা অযৌক্তিক কথা, এটা ভাষা হতে পারে না, কারণ এই গরু আকাশে উড়ে, এই বাক্যে উড়া শব্দটার ফিটনেস নেই, বলতে হবে গরু ঘাস খায়, গরু মাঠে চড়ে, এরকম কথা যদি আমরা বলি, তাহলে পরে সেটা ভাষা হবে। তাহলে পরে আমরা পেলাম কি, আকাঙ্ক্ষা, দ্যাট ইজ ডিমান্ড, ফিটনেস মানে যোগ্যতা, অর্থাৎ আমার একটা শব্দ বলার পরে আর একটা শব্দ আমার শোনার যে আকাঙ্ক্ষা, সেইটা উপযুক্ত শব্দ যদি আমি সেখানে ব্যবহার করতে পারি, তাহলে পরে সেটা ভাষা হবে। এরপরে বললাম ফিটনেস, অর্থাৎ ওই শব্দটি ওই বাক্যে বসার উপযোগী কিনা, যদি উপযোগী হয় তাহলে পরে তার ফিটনেস আছে, আর যদি সে উপযোগী না হয় তাহলে
তাহলে পরে তার ফিটনেস নেই, এর শব্দ এখানে ব্যবহার করা যাবে না এবং সেটা বাক্য হবে না। এরপর হলো পূর্বপর অবস্থান, অর্থাৎ যেটা পূর্বে বসানো দরকার সেটা পূর্বে বসাবো, যেটা পরে বসানো দরকার সেটা পরে বসাবো। এটাকে বলা হয় প্রপার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কোন শব্দের পরে কোন শব্দ বসালে বাক্য সঠিক হবে সেই রকম বসালেই সে বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হবে, সেটাকে বলা হয় মানে প্রপার অ্যারেঞ্জমেন্ট অথবা প্রপার সিকোয়েন্স। এইরকম 3টি বৈশিষ্ট্য যদি আমার কথার ভিতরে থাকে তাহলে পরে সেটা একটা প্রপার ভাষা হবে। যেমন এখানে আছে রানা, এই যে রানা ইজ এ স্টুডেন্ট, এখন যদি কেউ এভাবে বলে রানা স্টুডেন্ট এ ইজ, এরকম বললে কিন্তু প্রপার অ্যারেঞ্জমেন্ট হবে না, আর তখন সেটা ভাষাও হবে না। তাহলে পরে আমরা কী কী জিনিস শিখলাম এখানে, যে একটা ভাষা পূর্ণাঙ্গ হতে হলে তার 3টা অ্যারেঞ্জমেন্ট থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে, ডিমান্ড দ্যাট ইজ আকাঙ্ক্ষা, ফিটনেস যোগ্যতা, তারপর আসক্তি মানে প্রপার অ্যারেঞ্জমেন্ট। এরকমভাবে যদি আমরা কোনো কথা বলি সে কথাটি শুদ্ধ হবে, সেটা একদম প্রপার ভাষা হবে, প্রপার ল্যাঙ্গুয়েজ হবে। আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা বাংলাকেও এমনিভাবে শুদ্ধভাবে বলবো, আবার যারা ইংরেজি ভাষা তারা তাদের ভাষা বলে, এভাবেই আমরা যে কথাগুলো বলবো সেটা একটা প্রপার অ্যারেঞ্জমেন্টে বলবো, ওই যে শব্দটা এখানে বসার উপযোগিতা আছে সেটা বলবো, তাহলে তার ফিটনেস থাকবে, এবং প্রপার ডিমান্ড অর্থাৎ যে শব্দটি দরকার সেটা বসাবো, তাহলে পরে আমার সেই কথাটি একটা প্রপার ল্যাঙ্গুয়েজ হবে, ভাষা হবে। নেক্সট, এরপর আমি তোমাদের যে জিনিসটা শেখাবো বা শেখাতে যাচ্ছি সেটা হলো গ্রামার। হোয়াট ইজ গ্রামার? এতক্ষণে আমরা শিখলাম ভাষা, অর্থাৎ ভাষা আগে না গ্রামার আগে? আগে ভাষা। মানুষ প্রথমে ভাষা শিখেছে, তারপর ওই ভাষাটাকে সঠিক এবং শুদ্ধ রূপে বলার জন্য মানুষ গ্রামার আবিষ্কার করেছে। গ্রামার কিন্তু আগে নয়, আগে ভাষা। যখন মানুষ ইশারা ইঙ্গিতে কথা বলতো তখন একটা সময় ছিল যখন মানুষ ইঙ্গিতে তার মনের ভাব প্রকাশ করতো, কিন্তু পরবর্তী যখন মানুষ ভাষা শিখলো সেই ভাষাকে শুদ্ধ করার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য, সঠিক করার জন্য মানুষ গ্রামারবিদরা গ্রামার আবিষ্কার করেছে। এখন আমরা দেখে নিই গ্রামার কি। হোয়াট ইজ গ্রামার? দি রুলস অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি আর কল্ড গ্রামার, অর্থাৎ একটা ভাষাকে সঠিকভাবে বলতে, লিখতে, একটি ভাষাকে সঠিকভাবে বলতে, পড়তে এবং লিখতে পারার নিয়মাবলীকে গ্রামার বলে। অর্থাৎ আমি একটি ভাষা একটু তোমাদের পূর্বে যে জিনিসটা শেখালাম সেই কথাগুলি এখানে, অর্থাৎ ওই যে বললাম একটি ভাষার 3টা ডিমান্ড, 3টা বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য থাকবে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, দ্যাট ইজ ডিমান্ড, ফিটনেস এবং প্রপার অ্যারেঞ্জমেন্ট। এই কথাগুলো যদি তুমি সঠিকভাবে বসাও তাহলে পরে তোমার ভাষা সঠিক হবে। এই ভাষাটাকে সঠিকভাবে, দি রুলস অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি আর কল্ড গ্রামার, অর্থাৎ একটা ভাষাকে সঠিকভাবে বলতে পারা, পড়তে পারা, লিখতে পারার কলাকৌশলগুলোকে, নিয়মাবলীগুলোকে বলে গ্রামার। তাহলে পরে আমরা যে কথা একটুকে শিখলাম, যখন আমরা একটা ভাষাকে শুদ্ধ রূপে বলতে পারবো, লিখতে পারবো এবং পড়তে পারবো, এই বৈশিষ্ট্যগুলো যখন আমার ভিতরে অর্জিত হবে, সেই অর্জিত হওয়ার জন্য যে কলাকৌশল সেটা আমার আয়ত্ত করতে হবে। সেই আয়ত্ত করার যে বিষয়টি, যে বইটি, সেই বইটার নাম হলো ইংলিশ গ্রামার, বইটির নাম হলো গ্রামার। এখন যদি সেটা ইংরেজি গ্রামার হয় তাহলে পরে ইংলিশ গ্রামার, যদি সেটা বাংলা গ্রামার হয় তাহলে পরে বাংলা গ্রামার, যদি সেটা ফরাসি গ্রামার হয় তো ফরাসি গ্রামার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য হলে অ্যারাবিক গ্রামার, এইভাবে। অর্থাৎ প্রতিটি ভাষারই মূলত 3টা জিনিস, অর্থাৎ ভাষাটাকে সঠিকভাবে বলতে পারা, পড়তে পারা এবং লিখতে পারার কৌশল অর্জনের যে নিয়মাবলী, এই নিয়মাবলীগুলিকে বলা হয় গ্রামার, আর যে বই এটা ধারণ করে সেটাকে গ্রামার বুক বলে। নেক্সট, হোয়াট ইজ ইংলিশ গ্রামার? ওই আগের কথার মধ্যেই, অর্থাৎ ইংরেজি ভাষাকে সঠিক, দি রুলস অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি আর কল ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি ভাষাকে সঠিকভাবে বলতে পারা, পড়তে পারা এবং লিখতে পারার কলাকৌশলকে বা নিয়মাবলীকে ইংলিশ গ্রামার বলে। তাহলে পরে আমরা কী কী শিখলাম? প্রথম শিখলাম আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপর সেই ল্যাঙ্গুয়েজকে সঠিক করে শেখার জন্য যে জিনিস তা শিখলাম গ্রামার। তাহলে পরে গ্রামার আমাকে কী করতেছে? গ্রামার আমাকে ওই ভাষাটাকে সঠিকভাবে বলতে পারার জন্য, পড়তে পারার জন্য, লিখতে পারার জন্য সহায়তা করছে, এবং এই রুলগুলোকেই বলা হয় গ্রামার, নিয়মাবলীকেই বলা হয় গ্রামার। নেক্সট, হোয়াট ইজ এ লেটার? এখন আমি যে গ্রামার শিখলাম, এই গ্রামারগুলোকে লেখার জন্য, আমি যে একটা ভাষা বললাম সেই ভাষাটাকে লেখার জন্য আমার কতগুলি সাইন বা সিম্বল ব্যবহার করতে, এই চিহ্নগুলোই হলো তোমার লেটার। হোয়াট ইজ এ লেটার? অ্যান্সার, এ সিম্বল অর সিগন which is used to write a sound is called a letter, A B C D। অর্থাৎ একটা ভাষাকে লেখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সাংকেতিক চিহ্নগুলোকে বলা হয় লেটার। ডিয়ার স্টুডেন্ট, attention to me and look at the screen. A symbol or sign which is used to write a sound is called a letter। অর্থাৎ ধ্বনিকে
আমরা মুখ দ্বারা যে কথাগুলো বলি এটা হলো ধ্বনি। এই ধ্বনিটাকে লেখার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেই সাংকেতিক চিহ্নগুলোকে বলা হয় লেটার। যেমন ইংরেজি এ বি সি ডি এরকম, বাংলায় সরোয়া সরেয়া ক খ, ইংলিশে এরকম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আলিফ বা তা, এরকম প্রতিটি ভাষার নিজস্ব তোমার সিম্বল বা সিগন রয়েছে। এই সিম্বল দ্বারাই ওই ভাষাটা লেখা হয়। তো যে ভাষায় যেই সিম্বলগুলো ব্যবহার করায় সেই ভাষার সেইগুলোই বর্ণ। তো বাংলা ভাষার জন্য সরোয়া সরেয়া ক খ এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আবার ইংরেজি ভাষার জন্য এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত এই 26টি বর্ণ হল ইংরেজি ভাষার লেটার। এই আমরা যখন ইংরেজি ভাষায় কোনো কথা বলি বা ইংরেজি কোনো সাউন্ড লিখি তখন আমরা এই লেটারগুলোকে ব্যবহার করি। তাহলে পরে আমরা কি পেলাম? এ সাউন্ড অর সিগন হুইচ ইজ ইউজ টু রাইট এ সাউন্ড ইজ এ স্যাম্বল অর সিগন হুইচ ইজ ইউজ টু রাইট এ সাউন্ড ইজ কল্ড এ লেটার। অর্থাৎ একটা ধ্বনিকে, একটা সাউন্ডকে যখন আমরা লিখি, এই লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি সেগুলিকে বলা হয় লেটার। আর ইংরেজি ভাষায় লেটার হলো এ বি সি ডি থেকে শুরু করে, এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত। হোয়াট ইজ সাউন্ড? একটু আগে তোমাদের বললাম সাউন্ড। এখন সাউন্ড জিনিসটা কি? সাউন্ড মানে ধ্বনি। হোয়েন উই আটার এ লেটার উইথ আওয়ার মাউথ ইজ কল্ড এ সাউন্ড। যখন আমরা একটা লেটারকে মুখ দ্বারা উচ্চারণ করি, যেমন বললাম এ, এই বর্ণটি এখানে লেখা আছে, যখন মুখে বললাম এ, এটা সাউন্ড হয়ে গেল। হোয়াট ইজ সাউন্ড? হোয়েন উই আটার মানে উচ্চারণ করা, এ লেটার একটা বর্ণকে যখন আমরা উচ্চারণ করি উইথ আওয়ার মাউথ আমাদের মুখ দ্বারা ইজ কল্ড এ সাউন্ড। এখন আমার ইংরেজিগুলো এত সহজ, তোমরা দুই একবার পড়লে দেখবা ইংলিশটাই বাংলার মতো সহজ। হোয়েন উই আটার যখন আমরা উচ্চারণ করি, এ লেটার একটা বর্ণ উইথ আওয়ার মাউথ আমাদের মুখ দ্বারা ইজ কল্ড এ সাউন্ড। আমাদের মুখ দ্বারা যখন আমরা একটা বর্ণকে উচ্চারণ করি তখন সেটা সাউন্ড হয়ে যাবে। এবার আমি বললাম এ, এখানে লেখা আছে অবস্থা কি লেটার, আর যখন এ মুখে বললাম সাউন্ড হলো। এরকম ধ্বনির লিখিত রূপটা হলো লেটার, আর লেটারের উচ্চারিত রূপ হলো ধ্বনি। অর্থাৎ লেটারকে যখন আমরা মুখে উচ্চারণ করি সেটা সাউন্ড হয়ে যায়, আবার সাউন্ডটাকে যখন আমরা লিখি তখন সেটা লেটার হয়ে যায়। সংক্ষেপে আমরা এটাও বলতে পারি যে সাউন্ডকে যখন আমরা লিখব তখন সেটা লেটার, আবার লেটারটা যখন আমরা মুখে উচ্চারণ করব তখন সেটা সাউন্ড হবে। তেমনি আমরা ওভাবে সংক্ষেপে বলতে পারবো, বোঝার ব্যাপার। যদি আমরা বুঝতে পারি সংক্ষেপে বলতে পারবো, আবার গ্রামার ভাষায় বলতে পারবো। তোমরা যদি এভাবে বলতে পারবা হোয়েন উই আটার লেটার উইথ আওয়ার মাউথ ইজ কল্ড সাউন্ড। আবার যদি বাংলায় বলো যখন কোনো লেটার আমরা মুখে উচ্চারণ করি সেটা ধ্বনি হয়, আবার ধ্বনিটাকে যখন আমরা লিখি বা লিখে প্রকাশ করি তখন সেটা লেটার হয়। তাহলে পরে আমরা কী শিখলাম? হোয়াট ইজ এ লেটার শিখলাম, হোয়াট ইজ সাউন্ড শিখলাম। অর্থাৎ বর্ণ কি, ধ্বনি কি। বাংলায় বলে তোমার বর্ণ, ইংলিশে বলে লেটার। আবার ওই সাউন্ডকে বাংলায় বলে ধ্বনি আর ইংলিশে বলে সাউন্ড। ঠিক আছে? তাহলে বলে আমরা লেটার শিখলাম, আর লেটারের সাথে সাথে বর্ণ শিখে ফেললাম বাংলা ভাষার, আবার সাউন্ড শিখলাম, সাউন্ডের সাথে বাংলা ভাষার ধ্বনিও শিখে ফেললাম। নেক্সট, হোয়াট ইজ অ্যালফাবেট? এখন আমরা যে লেটারগুলো শিখলাম সেই লেটারগুলোকে যখন একত্রিত করা হয় তখন সেটাকে বলা হয় অ্যালফাবেট। All the letters that are used in writing a language are called the alphabet. একটা ভাষা লেখার জন্য যতগুলো বর্ণ ব্যবহার করা সমস্ত বর্ণগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট। যেমন ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার, এরকম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যে কটা যেভাবে আছে, বাংলা ভাষায় যেভাবে আসে, এরকম প্রতিটি ভাষায় নিজস্ব কতগুলো লেটার থাকে। এই সমস্ত লেটারগুলোকে একত্রে বলে অ্যালফাবেট। তাহলে কি অল দ্য লেটার্স দ্যাট আর ইউজড ইন রাইটিং এ ল্যাঙ্গুয়েজ আর কল্ড দ্য অ্যালফাবেট। অর্থাৎ একটি ভাষা লেখার জন্য সেই ভাষায় যতগুলো বর্ণ ব্যবহার করা হয় সব বর্ণগুলোকে একত্র করে অ্যালফাবেট বলা হয়। এখন হাউ মেনি টাইপস অফ অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ভাষায় কতগুলো অ্যালফাবেট আছে? ইংরেজি ভাষায় দুই প্রকার অ্যালফাবেট আছে। দেখো, অ্যালফাবেট আর অফ টু টাইপস। অ্যালফাবেট আর অফ টু টাইপস, অর্থাৎ ইংরেজি ভাষায় অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর টু টাইপস অর কাইন্ডস অফ অ্যালফাবেট। অর্থাৎ ইংরেজি ভাষায় দুই প্রকার অ্যালফাবেট, দুই প্রকার বর্ণ। অর্থাৎ ইংরেজি ভাষার বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট, দেয়ার আর ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট। ইংরেজি ভাষায় যে অ্যালফাবেটগুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো ভাওয়েল, একটা ভাগ কনসোনান্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনান্ট ব্যঞ্জনবর্ণ। এরকম বাংলা ভাষার বর্ণগুলোও দুই ভাগে বিভক্ত, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরস্বর থেকে শুরু করে এটা হলো স্বরবর্ণ, এবং ক খ থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা হলো তোমার ব্যঞ্জনবর্ণ। তো ইংরেজিতে যেটাকে ভাওয়েল বলে বাংলায় সেটাকে স্বরবর্ণ বলে, ইংলিশে যেটাকে কনসোনান্ট বলে বাংলায় সেটাকে ব্যঞ্জনবর্ণ বলে। আচ্ছা, হোয়াট ইজ ভাওয়েল? ভাওয়েল কি? দি লেটার্স হুইচ আর প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ আদার লেটার্স আর কল্ড ভাওয়েল।
যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সেই বর্ণগুলিকে বলা হয় ভাওয়েল। দেয়ার আর 5 ভাওয়েলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলা ইংরেজি ভাষায় 5টি ভাওয়েল আছে। দেয়ার এ ই আই ও ইউ। এটা তোমরা আগেও শুনেছো, আবার জানো। আমি আজকে তোমাদের যে জিনিসগুলো শিখাচ্ছি এটা তোমাদের জীবনের একেবারেই প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত দরকার। অর্থাৎ এই যে বেসিক গ্রামার, বেসিক টপিক, বেসিক থিঙ্ক, একটা ল্যাঙ্গুয়েজের যে বেসিক কতগুলো জিনিস, এই জিনিসটাই আমি তোমাদের আজকে শেখাচ্ছি। এটা তোমরা ধরে রাখতে পারলে তোমাদের সারা জীবন এটাতে উপকারে আসবে এবং তুমি অন্য অন্য যে গ্রামারই শিখবে সেখানে এর প্রভাব থাকবে। যেমন এই ভাওয়েল এবং কনসোনেন্ট, এটা তোমার সারা জীবন লাগবে। কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট, কীভাবে তুমি একটা শব্দ মেকিং করবে সেখানেও তোমার দরকার। এই জন্যে আমি তোমাদেরকে বলছি, ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস সো দ্যাট ইউ উইল বি হেল্পফুল ইন ইউর ফিউচার লাইফ। যদি তোমরা এটা ধারণ করতে পারো এটা তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমাদের যথেষ্ট উপকারে আসবে এবং অন্য অন্য গ্রামার তোমাদের শিখতেও সুবিধা হবে। আচ্ছা, হোয়াট ইজ ভাওয়েল? দি লেটার্স হুইচ আর প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ আদার লেটার্স আর কল ভাওয়েল। যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় সেটাকে বলে ভাওয়েল। দেয়ার আর 5 ভাওয়েলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেয়ার এ ই আই ইউ। নেক্সট, এরপরে কনসোনেন্ট। দি লেটার্স হুইচ আর নট প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ ভাওয়েলস আর কল্ড কনসোনেন্টস। অর্থাৎ যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ ভাওয়েলের সহায়তা লাগে, যে বর্ণগুলো উচ্চারিত হয় বাট সে আবার ভাওয়েলের সহায়তা গ্রহণ করে, সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। আর ভাওয়েলের বেলায় ভাওয়েল যে বা স্বরবর্ণ সে অন্য সাহায্য নেয় না, কিন্তু কনসোনান্ট উচ্চারিত হওয়ার সময় সে ভাওয়েলের সাহায্য গ্রহণ করে। দেয়ার আর 21 কনসোনান্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষায় 21টি কনসোনান্ট আছে। দেয়ার বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি বাদে বাকি যে বর্ণ সবগুলোই কনসোনান্ট। এই কনসোনান্ট দিয়ে যখন আমরা কনসোনান্টকে উচ্চারণ করব তখন এরা ভাওয়েলের সাহায্য গ্রহণ করে বিধে এগুলো কনসোনান্ট। অর্থাৎ এই বর্ণগুলো সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সে উচ্চারিত হতে গেলে সে ভাওয়েলের সহায়তা গ্রহণ করে বা সাহায্য গ্রহণ করে, এই জন্য এগুলো কনসোনেন্ট। নেক্সট, হোয়াট ইজ এ ওয়ার্ড? এইবারে আমরা লেটার থেকে চলে আসলাম ওয়ার্ডে। ওয়ার্ড কীভাবে গঠিত হয়? কতগুলো বর্ণ একত্রে মিলে যখন সেটা অর্থ প্রকাশ করতে পারে তখন সেটা হয় বর্ণ। ডিয়ার স্টুডেন্টস, হোয়েন এ অর মোর লেটার ক্যান মেক এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড। যখন এক বা একাধিক বর্ণ এক বা একাধিক বর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে তখন সেটাকে ওয়ার্ড বলে। এখন এখানে ডিয়ার স্টুডেন্ট, অ্যাটেনশন টু মি, লুক অ্যাট দি স্ক্রিন। ক্যাট কমা এ। ক্যাটের দেখো 3টি লেটার সি এ টি। এই ক্যাটের অর্থ বিড়াল। এ যেহেতু একটি অর্থ প্রকাশ করতে পেরেছে একটি ওয়ার্ড হয়ে গেল। আর শুধু এ অর্থ একটি। এখন এ একটি বর্ণ, আবার এ একটি শব্দ। যখন একটি বর্ণ সে নিজে নিজেই অর্থ প্রকাশ করার ক্ষমতা রাখে বা অর্থ প্রকাশ করতে পারে তখন সে বর্ণ হয়েও আবার ওয়ার্ড। কিন্তু যদি একটা বর্ণ একাধিক বর্ণ একত্রিত হয় এবং সেইটা যদি অর্থ প্রকাশ করতে না পারে তাহলে পরে সে একাধিক বর্ণ হলেও সে শব্দ হবে না। এখন শর্ত হলো অর্থ প্রকাশ করতে হবে, চাই সেখানে একটা ওয়ার্ড হোক বা একাধিক ওয়ার্ড হোক। যদি একটি ওয়ার্ড অর্থ প্রকাশ করতে পারে ওকে, সে শব্দ। আবার যদি একাধিক ওয়ার্ড একত্র হয় এবং অর্থ প্রকাশ করতে পারে তাহলে পরে সে শব্দ। সিএটি ক্যাট, এখানে 3টি লেটার বাট ওয়ার্ড কট একটি। এই 3টি ওয়ার্ডে হলো ক্যাট মানে বিড়াল, মানে এই 3টি লেটার একত্র হয়ে সে একটি অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে, সুতরাং সে একটি শব্দ। আবার এই যে একটি বর্ণ একটি, আবার এই একটি অর্থ প্রকাশ করার ক্ষমতা রাখে, এ অর্থে একটি যেহেতু অর্থ হয়ে গেছে এখন এই একটি লেটার হইয়াও সে আবার একটি শব্দ। আচ্ছা, তাহলে ওয়ার্ড শিখলাম। অর্থাৎ হোয়েন এ অর মোর, একটি অথবা একাধিক, লেটার্স ক্যান মেক এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড। অর্থাৎ একটি অথবা একাধিক ওয়ার্ড যখন একত্রিত হবে এবং সে যদি একটি অর্থ প্রকাশ করতে পারে তাহলে পরে সে শব্দ। অর্থ প্রকাশ করতে না পারলে সে শব্দ হবে না। হোয়াট ইজ এ সিলেবাল? এবারে ওয়ার্ড থেকে আসবো সিলেবাল। এখন একটা ওয়ার্ড ছোট হতে পারে, বড় হতে পারে, একটা ওয়ার্ড একবার উচ্চারিত হতে পারে, উচ্চারণ করতে একাধিকবার তার ধাপ নিতে পারে, এর উপরে ভিত্তি করে ওয়ার্ডগুলিকে আবার একাধিক ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলা হয় সিলেবাল। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ এ সিলেবাল? অ্যাটেনশন টু মি, লুক অ্যাট দি স্ক্রিন। এ পোর্শন মানে অংশ, অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের যতটুকু অংশ হুইচ ইজ প্রোনাউন্সড অ্যাট এ টাইম, যা একবার উচ্চারিত হতে পারে, ইজ কল্ড এ সিলেবাল। অর্থাৎ একটা শব্দ ছোট বড় অনেক ছোট হতে পারে, বড় হতে পারে, যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেই অংশটুকু একটা সিলেবাল বলে। এই অংশর ভাগ অনুসারে সিলেবালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে।
তাহলে a portion of a word which is pronounced at a time is called a syllable. একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেই অংশটিকে বলা হয় সিলেবাল। এই সিলেবালের ভিত্তিতে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, হাউ মেনি কাইন্ডস অফ সিলেবাল? দেয়ার আর 4 কাইন্ডস অফ সিলেবাল। ডেফিনেশন অফ সিলেবাল, সিলেবালের সংজ্ঞা, মনোসিলেবাল নাম্বার 1, দি ওয়ার্ড হুইচ হ্যাজ অনলি এ সিলেবাল ইজ কল্ড মনোসিলেবাল। মনোসিলেবাল ওয়ার্ড, যেই শব্দগুলোর মানে একটা সিলেবাল থাকে, অর্থাৎ শব্দটি একবার উচ্চারিত হয়, সেটাতে একটাই সিলেবাল থাকে, সেটাকে বলা হয় তোমার মনোসিলেবাল। যেমন ম্যান একবার উচ্চারণ হয়ে গেল, কাউ একবার উচ্চারণ হয়ে গেল, বয় এটাতে আমার দ্বিতীয়বার আর কোনো উচ্চারণ লাগে নাই। এই ওয়ার্ডগুলো একবারই উচ্চারিত হয়েছে, বিদায় একটি সিলেবাল আছে, একটি সিলেবাল থাকে, এটাকে বলা হয় তোমার মনোসিলেবাল। নেক্সট, ডাইসিলেবাল, দি ওয়ার্ড হুইচ হ্যাজ 2 syllables ইজ কল্ড ডাইসিলেবাল ওয়ার্ড। যে ওয়ার্ডে 2টি সিলেবাল থাকে, অর্থাৎ উচ্চারণ করতে 2টি ধাপ লাগবে, সেটাকে বলা হয় তোমার ডাইসিলেবাল। মাদার, এই যে মা বললাম, দার বললাম, মাদার। সিস্টার, এই একটা অংশ একটা অংশ, ব্রাদার এই একটা অংশ একটা অংশ, অর্থাৎ এইরকম যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে আমাদের 2টি ধাপ অতিক্রম করতে হবে, সেই শব্দগুলোকে বলা হয় তোমার ডাইসিলেবাল। অর্থাৎ এখানে তোমার 2টি অংশ থাকবে, মানে শব্দটাকে আমি যখন উচ্চারণ করবো আমার 2বার উচ্চারণ করতে হবে, একবার আসবে না। এইরকম যে ওয়ার্ডটাকে 2বার উচ্চারণ লাগবে সেটাকে বলা হয় ডাইসিলেবাল। নাম্বার 3, ট্রিসিলেবাল, দি ওয়ার্ড হুইচ হ্যাজ 3 syllables ইজ কল্ড ট্রিসিলেবাল ওয়ার্ডস। অর্থাৎ এমন কিছু শব্দ আছে যে শব্দটি উচ্চারণ করতে তোমার 3টি অংশ থাকবে, 3টে সিলেবালে ভাগ হবে। যেমন কন্ডিশন, একটা, দুইটা, তিনটা। বিউটিফুল 3টা। ইম্পর্ট্যান্ট, এই শব্দটি উচ্চারণ করতে আমরা তিনটে সিলেবাল পেলাম, তাহলে বলে এটা ট্রিসিলেবাল। নেক্সট, পলিসিলেবাল, দি ওয়ার্ড হুইচ হ্যাজ মোর দ্যান 3 syllables ইজ কল্ড পলিসিলেবাল। যে ওয়ার্ডগুলোর 3-এর অধিক সিলেবাল থাকবে সেটাকে বলা হয় তোমার পলিসিলেবাল। এক্সাম্পল, ইউনিভার্সিটি, ইউ একটা, ভার্সিটি, দেখো ইউনিভার্সিটি, এখানে 3-এর চেয়ে বেশি সিলেবাল, এটাকে পলিসিলেবাল বলে। কনভারসেশন, একাধিক সিলেবাল, মানে 3-এর বেশি। কনভারসেশন অর্থাৎ 3-এর অধিক, তাহলে পরে পলিসিলেবাল। এক্সামিনেশন 4টা সিলেবাল আছে, তাহলে 3-এর বেশি, 3-এর অধিক হন, এটা পলিসিলেবাল। এইভাবে আমরা শব্দগুলোকে ভাগ করলাম এবং আমরা কয়টা সিলেবাল পেলাম? 4টা। অর্থাৎ এরকম একটা সিলেবাল থাকলে তারপরে ডাই, তারপর ট্রি, তারপর পলিসিলেবাল। এরকম যদি 3-এর বেশি থাকে সেটা পলিসিলেবাল। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ উইল বি ভেরি বেনিফিটেড, and those who are not connect with me, I request you to see my class next time. It will help you to learn more. Thanks all.